আমরা এই যে ব্রিফিংটা হলো এটাকে শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা হিসেবে দেখছি না। আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি এবং এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের বাইরের একটা শক্তির এক ধরনের হস্তক্ষেপ এবং দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। এবং আমরা দেখছি যে ভারত সরকার শেখ হাসিনাকে এখানে দাবার গুটি হিসেবে এবং টুল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ আছে এটাকে বিনষ্ট করার জন্য। এবং স্পষ্টভাবে আপনারা জানেন যে প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা ভারতে আছেন। খুব রিসেন্টলি যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চায়না সফর করলেন, তারপরে আমরা দেখলাম যে তিনি প্রথমবারের মতো রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি কোনো ফর্মাল সাক্ষাৎকার দিতে পারেননি। এবং গতকালকে আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পর শুনলাম অনলাইনে আসবেন, তারপরে আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না, ভয়েস আসলো। এখন ভয়েস কি আসলে মানে যখন কেউ পার্সোনালি অ্যাপিয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি এআই জেনারেটেড অডিও। তারপরেও আমাদের শঙ্কার জায়গাটা হচ্ছে তাকে জাস্ট একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা ঐতিহাসিকভাবে আমাদের জাতিগতভাবে আমাদের সকল নাগরিকের নোট নেওয়া প্রয়োজন যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যে অপরাজনীতি, এই অপরাজনীতিতে খুনি হাসিনা এবং আওয়ামী লীগ স্পষ্টভাবে সহযোগিতা করছে। এবং এই সহযোগিতাটা কিন্তু যে রিকনসিলিয়েশনের পথ এবং রিকনসিলিয়েশনের কথা, বিচারের পরে যে রিকনসিলিয়েশনের কথা আমরাও আমাদের অবস্থানে জানিয়েছি যে গণহত্যার বিচারের পরে রিকনসিলিয়েশন হতে পারে, এবং সিভিল সোসাইটি বলছে এই পথটাকেও কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবং এটা যদি এই জিনিসটা চলতে থাকে হয়তো ভবিষ্যতে আমাদেরকেও দাবি জানাতে হবে যে কোনো ধরনের রিকনসিলিয়েশন চলবে না এবং অল আউট হয়তো আমাদের সাংগঠনিক অবস্থান নিতে হতে পারে। আমরা গতকালকে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে বহুল আলোচিত বিষয় এবং এটা আমার সাথেও সম্পৃক্ত যে সাকিব আল হাসান, তাকেও আমরা দেখলাম স্পষ্টভাবে তিনি সেই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং আই থিঙ্ক এটা নিয়ে অনেক ডিবেট, অনেক কিছু ছিল। আই থিঙ্ক যে গতকালকে ঘটনার পরে অ্যাটলিস্ট একটা পর্যায়ে ডিবেটের অবসানটা হয়েছে এবং এটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। এরপরও আমি দেখেছি যে বিজেপির অনেক কর্তারাই তার সাথে যোগাযোগ করেছেন, তারা আশা করেছিলেন তিনি হয়তো ভালো হয়ে যাবেন। আসলে তিনি যখন কথা বলেন পার্সোনালি তখন তিনি এইভাবে কথা বলেন যে শেখ হাসিনা তাকে জোর করেছিল, তিনিও অসহায় ছিলেন এবং তিনি কনভিন্স করার চেষ্টা করেন এইসব মিথ্যা কথাবার্তা বলে, কিন্তু আসলে তিনি ওতপ্রোতভাবে গণহত্যাকারীদের সাথে জড়িত এবং সামনের দিনেও জড়িত থাকার ইন্টেনশন রাখেন, এটা ক্লিয়ারলি বোঝা গেছে। দেখেছি যে গতকালকে কিছু মিডিয়ায় শেখ হাসিনার এই কনফারেন্সকে নানাভাবে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অন্য সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে তাদের সকল ধরনের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি আমাদের বাংলাদেশে নিবন্ধিত কোনো মিডিয়ায় প্রচার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা খুব সংখ্যার সাথে লক্ষ্য করলাম কিছু মিডিয়ায় এই বিষয়গুলো বিভিন্নভাবে প্রচার করা হয়েছে, ওপিনিয়ন আকারে বা অন্যান্য বিভিন্নভাবে প্রচার করার একটা অপচেষ্টা করা হয়েছে। এটা আমরা মনে করি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা, কারণ বাংলাদেশে পরিচালিত সকল মিডিয়াই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধিত। তো এই নিবন্ধিত মিডিয়া কেন একটা আইন ভঙ্গ করলো এবং সরকারি বিষয়ে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটাও আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা আহ্বান জানাবো যে সরকার এক্ষেত্রে আরো সোচ্চার ভূমিকা পালন করবে এবং যেই আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সেটাকে আরো বলবৎ করবে। আমরা আশা করেছিলাম যে সরকারকে আমরা দেখেছি যে এই ঘটনার পর একটা প্রেস রিলিজ তারা দিয়েছে এবং তারা সেখানে কূটনৈতিক ভাষায় একটু ক্ষোভ জাহির করার চেষ্টা করছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে সরকার আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা দাবি করছি যে সরকার ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, সরকার তাকে তলব করবে এবং তাকে যেন এই ঘটনার জন্য অফিসিয়ালি সতর্ক বার্তা প্রদান করা হয়, এটা আমরা সরকারের কাছে দাবি করছি। এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একটা ফসল। ওনারা বারবার বলেন যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে শুধুমাত্র ছাত্র নেতারাই উপকৃত হয়েছে, কিন্তু আজকে জুলাই গণঅভ্যুত্থান না হলে আজকে বিএনপি সরকার
গঠন করার কোনো প্রেক্ষাপট রচিত হতো না, কোনো নির্বাচনও এখানে হতো না। তো ফলে সরকারের অবশ্যই এই নৈতিক এবং রাজনৈতিক অবস্থান, শুধুমাত্র নৈতিক অবস্থান থাকলেই হবে না, কারণ রাজনৈতিকভাবেও যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানকে এবং তার যে কনসিকুয়েন্সেস অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া, এই জিনিসগুলোকে যদি রাজনৈতিকভাবেও আমরা অ্যাকনলেজ না করি, তাহলে এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন ওঠে। তো সেই জায়গা থেকে আমরা আশা করবো যে সরকার এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করবে।